আচ্ছা, এবার আসছি আমাদের ক্লাসে। যারা ধরেন অনেকগুলো ট্রানজেকশন করে ফেলেছেন, ফার্স্ট অফ অল আমাদের আমি যে স্টেটমেন্ট গুলো দিব, ওই স্টেটমেন্ট পিরিয়ডের বাহিরে বেশি ট্রানজেকশন হওয়ার কথা। যদি বাহিরে হয় তাহলে তো আর ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যদি ভিতরে হয় অনেকগুলো ম্যাচ করবে। আমি যেভাবে ম্যাচ করছি ওইভাবে ম্যাচ করবে, আর যেগুলো ম্যাচ করবে না খুঁজে বের করবেন কোনগুলো ম্যাচ করে নাই। যেগুলো ম্যাচ করে নাই ওগুলো আপাতত মানে অন্য সরি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে? কারণ আপনার যেটা রিকনসাইল করবেন ওইটা যেন ক্লিন থাকে, ওই স্টেটমেন্টটা যেন একদম হুবহু পিডিএফ এর মতো করে আপনি করতে পারেন, ঠিক আছে? আপাতত অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখবেন, পরবর্তীতে যখন ওই ব্যাংকের স্টেটমেন্ট করবেন তখন ওইটা সমাধান করবেন। অথবা আপনি একটা পার্কিং অ্যাকাউন্ট খুলে রাখেন ব্যাংক হোল্ডিং অ্যাকাউন্ট নামে। এই অ্যাকাউন্টে আপনি যেগুলো মিলবে না ওগুলো ওই অ্যাকাউন্টে রাখবেন, ঠিক আছে? পারবেন না? খুলে নেবেন, হ্যাঁ। এবং এটা করবেন হচ্ছে ডিলেট করে না, কিন্তু আমি কিন্তু ডিলেট করিনি, ঠিক আছে? কানেকশন কার সাথে? আপনি কি করবেন, ধরেন আপনি একটা ইনভয়েসের টাকা রিসিভ দেখাইছেন, আপনি আগে ওই ইনভয়েসের রিসিভ পেমেন্টে যাবেন, রিসিভ পেমেন্টে গিয়ে এডিট করে ব্যাংকের নামটা চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি যে এই যে এইভাবে করবেন। ধরেন আমরা হচ্ছে এইরকম কেস কিন্তু হিউজ পাবেন, হ্যাঁ, মানে এই যে আপনার এক ব্যাংকে আরেক ব্যাংকে চলে গেছেন, ঠিক আছে? রিয়েল লাইফে প্রচুর পাবেন। তো এইটা এইভাবে সমাধান করবেন। দেখেন আপনি চলে যাবেন হচ্ছে, আমি অল ইনভয়েসে যাই, যেগুলো আপনি দেখবেন যে আপনি যেটা রিকনসাইল করতেছেন ওই ব্যাংকে ওই টাকাটা মানে স্টেটমেন্টে নাই, বাট আপনার ইয়েতে আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? রিসিভ পেমেন্টে যাবেন, তাহলে রিসিভ পেমেন্ট এখানে গিয়ে এডিট করবেন। এখানে এডিট করে আপনি এই ব্যাংকের নামটা শুধু চেঞ্জ করে দিবেন। এই দেখেন এখানে এসে এখানে আপনার একটা ব্যাংকের নাম থাকে, যেমন এই নামটা থাকে, নামটা আপনি হয়তো আছে ব্যাংক অফ আমেরিকা, এটা আপনি চেঞ্জ করে একটা হোল্ডিং অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক হোল্ডিং অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আপাতত রাখবেন। অথবা আনডিপোজিটেড ফান্ডেও রাখতে পারেন, এখানে আনডিপোজিটেড ফান্ডও কিন্তু আছে, এখানেও রাখতে পারেন। এই যে আনডিপোজিট ফান্ড এখানে রাখতে পারেন, আনক্যাটাগরি আছে এটাও রাখতে পারেন। তবে যেখানে রাখবেন এর জন্য আপনার মনে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা যে ব্যাংকটা করলাম এটা আপাতত থাক, আমরা এখন একটা ক্রেডিট কার্ড দেখাই। যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মানে আমরা আসলে কোন কোন ক্রেডিট কার্ড করবো এবং ক্রেডিট কার্ড আর ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কি? ব্যাংক আর ক্রেডিট কার্ডের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে মানে স্যাম্পল হিসাবে 3টা ক্রেডিট কার্ড দেখাবো। নাম্বার 1 হচ্ছে ক্রেডিট 1, এখান থেকে ধরেন আমি একটা ওপেন করি, এগুলো বাদ দিয়ে দিই। দেখেন এটা একটা ক্রেডিট কার্ড। তারপরে এইবার আসেন হচ্ছে ক্রেডিট 1, ভালো করে দেখেন, এটা জানুয়ারি থেকে শুরু, এগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ। এটা একটা ক্রেডিট কার্ড এবং এটা একটা ক্রেডিট কার্ড। এই 3টা ক্রেডিট কার্ড আমি কেন দেখাচ্ছি, কারণ এই 3টা ক্রেডিট কার্ডের মানে হচ্ছে ব্যবহার অনেক বেশি। এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, এটা হচ্ছে ক্যাপিটাল 1, আর এটা হচ্ছে ক্রেডিট 1। এই মানে রিয়েল লাইফে এই 3টা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট অনেক বেশি পাবেন, ঠিক আছে? আমি এখানে স্টেটমেন্ট গুলো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বা মানে বুঝাই দিচ্ছি, প্লাস একটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? মানে আমাদের আজকের ইয়া থাকবে হচ্ছে ব্যাংক এবং ক্রেডিট কার্ডের রিকনসিলিয়েশন, আমি এই দুইটার হোমওয়ার্কই আপনাদেরকে দিব, ঠিক আছে?
আর নেক্সট ক্লাসে আমরা পেপালের ইয়াটা দেখাবো, পেপালের সাথে আরো কিছু জিনিস আমরা দেখাবো, ঠিক আছে? এর পরের ক্লাসে পেরোল দেখাবো, তারপরে ক্লাসে ই কমার্স দেখাবো। এই হচ্ছে আমাদের রোড ম্যাপ, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা ক্লাসও কেউ মিস করবেন না, ঠিক আছে? পেরোলও ইম্পর্টেন্ট, ই কমার্সও ইম্পর্টেন্ট, আপনার পেপালও ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে পেপালের সাথে আরো কিছু জিনিস আছে, পেপালের সাথে আপনারা ভ্যাট রিটার্নটা দেখতে পারবেন, প্লাস হচ্ছে একটা অ্যাপস আছে ওইটাও দেখাবো, টেক্সট। আচ্ছা দেখেন, এখানে আমি স্টেটমেন্ট একটু পড়ে শোনাই আপনাদের। ফার্স্টে হচ্ছে আপনাকে স্টেটমেন্টটা ভালো করে বুঝে নিতে হবে। এখানে আমরা কি বলছি দেখেন, ফার্স্টে বলছি এখানে যে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ক্রেডিট কার্ডের কোন ব্যাংক সেই ব্যাংকের নাম, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে এটা হচ্ছে কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড পর্যন্ত সেটাও লেখা আছে। আপনাদের এই সবগুলোরই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট দিয়েছিলাম ওখানে আছে, দেখবেন। এটা হচ্ছে সামারি। দেখেন সামারিতে এখানে এগুলোর অনেক মানে বেশ কিছু নাম আছে, আপনি এই সামারিটাকে আগে একটু ভালো করে স্টাডি করবেন। প্রিভিয়াস ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। নিউ ব্যালেন্স মানে এন্ডিং ব্যালেন্স অথবা ক্লোজিং ব্যালেন্স, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন, এইখানে যেই জায়গাতে আপনাকে ইয়ে করতে হবে, বুঝতে হবে যে ক্রেডিট কার্ডে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তখন আমরা হচ্ছে পারচেস করি। দেখেন এখানে এই এই অংশগুলো খেয়াল করেন, আমি দুইটা ভাগে ভাগ করলাম। দেখেন পেমেন্ট এবং আদার ক্রেডিট, এই দুইটা হচ্ছে আপনার মাইনাস। কোত্থেকে মাইনাস? এই ওপেনিং ব্যালেন্স থেকে মাইনাস হবে। আর এই বাকিগুলো হচ্ছে প্লাস আছে, তার মানে বাকিগুলো হচ্ছে ওপেনিং ব্যালেন্সের সাথে যোগ হবে। তার মানে এই 146-এর সাথে 162 এবং 1.75 এই দুইটা মাইনাস করে বাকি 207.62 যোগ করে আপনার যোগফল টোটাল ওভারঅল ব্যালেন্স হচ্ছে 189। এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। ধরেন আপনার গত পিরিয়ডে আপনি $146 খরচ করেছিলেন, ওইটাই আপনার ব্যালেন্স, এটা কিন্তু লায়াবিলিটি, নেগেটিভ ব্যালেন্স, ঠিক আছে? আপনি ওই পিরিয়ডে 162 এবং 1.7 $162 আপনি পেমেন্ট করছেন, পেমেন্ট মানে আপনি সরাসরি পেমেন্ট দিয়ে দিচ্ছেন। আর আদার ক্রেডিট, এটা হচ্ছে ক্রেডিট কার্ড বিভিন্ন সময় আপনাকে রিওয়ার্ড দেয়, মানে হচ্ছে বোনাস দেয়, এই টাকাটা আপনার ক্রেডিট কার্ডে এসে জমা হয়। ক্রেডিট কার্ডে জমা হওয়া মানে আপনার লায়াবিলিটি কমে যাওয়া, এটা বুঝতে হবে। সবারই তো মোটামুটি ক্রেডিট কার্ড অনেকে ইউজ করেন। পারচেস মানে হচ্ছে যোগ, তার মানে কি খরচ বেড়ে গেছে, পারচেস করলে খরচ বাড়বে, আপনার ব্যালেন্স ট্রান্সফার করলে খরচ বাড়বে, ক্যাশ অ্যাডভান্স নিলে খরচ বাড়বে, ফি চার্জ করলে অথবা ইন্টারেস্ট চার্জ করলে আপনার কি লায়াবিলিটি বেড়ে যাবে, এই জন্য সবগুলোর ক্ষেত্রে প্লাস, ঠিক আছে? এইবার আসেন হচ্ছে আমরা ক্রেডিট কার্ডে আরো কিছু তথ্য থাকে, বাট আমার অ্যাজ এ বুককিপার হিসেবে সামারিটা জানা দরকার। এরপরে আমরা যে এই ডিটেলস, যেমন এই যে পেমেন্ট, মানে এখান থেকে এই পর্যন্ত, ধরেন এই যে পেমেন্ট থেকে চার্জ পর্যন্ত, এখানে যদিও নিচের চারটা হেডে কোনো টাকা নাই বা ডলার নাই, অনেক সময় থাকবে। মনে রাখবেন এই কয়েকটা জিনিসের ডিটেলস আমার জানতে হবে, ডিটেলস ব্রেকডাউনটা আমরা নিচে গেলে পাবো। এই দেখেন এখানে ব্রেকডাউনটা আছে, একদম রেফারেন্স নাম্বার দিয়ে আছে, ট্রানজেকশন ডেট আছে, পোস্টিং ডেট আছে, ডেসক্রিপশন আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে। যেটা মানে খরচ করছেন সেটা প্লাস, যেটা পেমেন্ট করছেন সেটা মাইনাস, ঠিক আছে? ওভারঅল আপনার এই সবগুলো হচ্ছে ডিটেলস। তার মানে আমরা শুরুতে যদি এই গাইডলাইন ফলো করি, এই গাইডলাইন ফলো করলে আপনার প্রথমে ওপেনিংটা মিলাবো, তারপরে হচ্ছে এই সবগুলো ডিটেলস আমরা এখান থেকে নিব, নিয়ে কনভার্ট করে ইম্পোর্ট করে দেন হচ্ছে ক্যাটাগরি করব। এরপর আমরা রিকনসাইল রিপোর্ট যখন রান করি তখন আমাদের এই যে ডেট, সরি ব্যালেন্স, এই ব্যালেন্সটা আমাদের লাগবে, প্লাস এই ব্যালেন্সের ডেট কোনটা, ডেট হচ্ছে 19 জুলাই, এটা আমাদের লাগবে, এন্ডিং ডেট এবং এন্ডিং ব্যালেন্স লাগবে। এর বাহিরে অর্থাৎ এইটাই হচ্ছে আপনার অ্যাজ এ বুককিপার হিসেবে কাজ। এখন আপনি যদি এই স্টেটমেন্ট সম্পর্কে ডিটেলে জানতে চান
সেই ক্ষেত্রে কিছু তথ্য আপনি জানতে পারেন যে এই ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল, এখনো কত রিমেইনিং ব্যালেন্স আছে, আর এই পেমেন্টটা আপনার কত দিনের মধ্যে বা কবে পেমেন্ট করা লাগবে সেটার তথ্যটাও কিন্তু এখানে দেওয়া আছে। যদিও এটা আপনাদের না জানলেও চলবে, তবে কখন আপনার জানা লাগবে, যদি আপনি এটা ডে টু ডে বুক কিপিং করেন, তাহলে তার মানে কি আপনার একটা রেসপন্সিবিলিটি আছে যে এই ডেটের মধ্যে এই টাকাটা পে করা লাগবে। আপনি ম্যানেজমেন্টকে জানাবেন যে এই পেমেন্ট কিন্তু এই তারিখের মধ্যে করতে হবে, না হলে কিন্তু জরিমানা দিতে হবে। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়বে, ঠিক আছে। বাট আপনি যদি ফ্রিল্যান্স বুককিপার হন, এই ঘটনা আগে ঘটে গেছে, মানে 22 সালে ঘটে গেছে, এখন 24 সালে এসে আপনাকে বলবে এটা তুমি করো, কারণ তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে, তার ট্যাক্স ফাইলিং করতে হবে, এই জন্য তার এটা লাগবে। কিন্তু ডে টু ডে বুক কিপিং করলে কিন্তু আপনার নর্মালি লাগবে এটা জানা। সেজন্য আমি একটু বলে দিই আপনাদেরকে। এই স্টেটমেন্ট অনুযায়ী দেখেন, এই স্টেটমেন্ট অনুযায়ী এখন যেটা বলবো এটা কিন্তু আপনার বুক কিপিং এর সময় কিন্তু লাগবে না, এটা মনে রাখেন। মিনিমাম পেমেন্ট ডিউ 30, তারপর হচ্ছে পেমেন্ট ডিউ ডেট হচ্ছে 8, 15, 22, ঠিক আছে। নিউ ব্যালেন্স তো এটা হয়েছেই, এবং আপনার যদি আপনি এই সময়ের মধ্যে পে না করেন, যে 8, 15, 2022, আমার এখানে তার মানে কি আমার বিলিং পিরিয়ডেরও পরে আমি প্রায় 1 মাস সময় পাচ্ছি, ঠিক আছে। যদিও আমাদের সময় দেয় 15 দিন, বাট ওরা বিলিং ডেটের, অর্থাৎ আমার জুলাইয়ের 19-এর পরে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে 15 দিনের বেশি পাই না। কোনো ব্যাংক 15 দিনের বেশি দেয় দেয় না, ওরা কিন্তু প্রায় 1 মাস দিচ্ছে, ঠিক আছে। বাট এই সময়ের মধ্যেও যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাকে লেট ফি দিতে হবে $39, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপর আসেন হচ্ছে লিমিট কত। লিমিট কিন্তু বলা আছে, লিমিটটা আমরা একটু দেখি, উপরে আছে মনে হয়, এই যে বাম পাশে আছে। যেমন আপনার জন্য লিমিট দেওয়া আছে $1700, আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু $1510 আছে, কারণ আপনি খরচই করছেন $189। এই 189 1700 থেকে মাইনাস করলে আপনার $1510 এখনো আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এইখানকার স্টেটমেন্ট। এখন এইটা আমরা করব, বাট আপনাদেরকে আমি এটা একটু দেখাই দিই। এটার ক্ষেত্রে আবার কিন্তু মানে ভাষাগত কিছু ডিফারেন্স থাকতে পারে। প্রিভিয়াস ব্যালেন্স এখানেও ঠিক আছে, পেমেন্টও ঠিক আছে, আধার ক্রেডিটও ঠিক আছে, কিন্তু ওইখানে বলছে পারচেস, এখানে বলছে ট্রানজেকশন। পারচেস এবং ট্রানজেকশন সেম জিনিস, ঠিক আছে। ক্যাশ অ্যাডভান্স সেম নাম, ফি চার্জ, ইন্টারেস্ট চার্জ, এগুলো সব সেম নামেই আছে। তার মানে আমার এখানে জানতে হবে ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা, আর খরচ এবং ইনকাম সবই এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা হচ্ছে ওপেনিং হিসাবে নিব, এটা ক্লোজিং হিসাবে নিব, আর যেগুলো প্লাস আছে সবগুলোকে আমরা খরচ হিসাবে ধরবো, আর যেগুলো মাইনাস আছে সেগুলো হচ্ছে আমার ডিপোজিট হয়েছে ক্রেডিট কার্ডে, এগুলোকে আমরা ডিপোজিট হিসাবে ধরবো। তার মানে আপনি যখন এটাকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সময় ওই যে আমরা একটু আগে দেখছি যে রিভার্স, আমরা যদি এখানে চিহ্ন পরিবর্তন না করি তাহলে ওইখানে গিয়ে জাস্ট রিভার্স দিয়ে দিব। রিভার্স দিলে ডিপোজিট গুলো এখানে মাইনাস আছে তখন প্লাস হয়ে যাবে, আর এই প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। বলতে পারেন কেন এটা করব, কেন করব, কারণ আমরা এই ক্রেডিট কার্ড ব্যাংকিং প্যানেলে ইম্পোর্ট করব। অর্থাৎ একটু আগে আমরা যে ব্যাংকিং প্যানেলে যে ব্যাংক স্টেটমেন্টটা ইম্পোর্ট করলাম, ওই ব্যাংক স্টেটমেন্ট যে ফর্মুলা অনুযায়ী তৈরি করা হয়েছে এটাও সেম ফর্মুলাই তৈরি করা হয়েছে। যেহেতু এটা ব্যাংকের বিপরীত, তার মানে আমাকে চিহ্ন পরিবর্তন করে করতে হবে। যদি আমার ক্রেডিট কার্ডের ফর্মুলা অনুযায়ী আমি ইম্পোর্ট করতে পারতাম তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার হইতো না, যেরকম আছে ওরকম আমরা ইম্পোর্ট করে দিতাম। যেহেতু ব্যাংকিং প্যানেলের ফর্মুলা সেম, ব্যাংক করলেও যেটা হবে, ক্রেডিট কার্ড করলেও হবে, আপনি পেপাল করলেও হবে। পেপাল আর ব্যাংক যেহেতু একই, আমার টাকায় আমি খরচ করব, ওই জন্য এখানে আর চিহ্ন পরিবর্তন করার দরকার নাই। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেহেতু আমি লোনের টাকা পরিশোধ করি, ওই জন্য এটা আমার চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। শুধুমাত্র মনে রাখবেন ওপেনিং ক্লোজিং কিন্তু মাইনাস দেওয়ার দরকার নাই। শুধু ট্রানজেকশন ইম্পোর্ট করার সময় এখানে যেটা দেওয়া থাকবে এই চিহ্নটা পরিবর্তন করবেন, অথবা ঝামেলা মনে হলে যেভাবে আছে সেভাবেই কনভার্ট করে ইম্পোর্ট করার সময় শুধু রিভার্স ভ্যালু দিয়ে দিবেন, তাহলে আপনার মামলা খতম, ঠিক আছে। আচ্ছা, এগুলো যে ডিটেলস নিচে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন। এই যে ডিটেলস দেওয়া আছে দেখেন, উপরেটা হচ্ছে আমার ডিপোজিট আর নিচেটা হচ্ছে পেমেন্ট। ডিপোজিট অলওয়েজ গ্রিন কালার থাকবে, দেখেন যে গ্রিন কালার, ঠিক আছে, সব জায়গাতেই।
আর এটা হচ্ছে ব্লু বিজনেস, এটা হচ্ছে আপনার আমেরিকান এক্সপ্রেস। এখানেও আপনার যেমন নিউ ব্যালেন্স কত, এই দেখেন এখানে এখানে আবার কি বলছে, নিউ চার্টস। এক জায়গায় দেখলাম পারচেস, আরেক জায়গায় দেখলাম ট্রানজেকশন, আর এখানে দেখতেছি নিউ চার্টস। একই জিনিস, শুধু ভাষাগত পার্থক্য। বুঝতে পারছেন? তাহলে আপনি এখানে ওপেনিং দেখবেন, তারপর এন্ডিং ব্যালেন্স দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে আপনার পেমেন্ট কত হয়েছে, আর এখানে আপনার নিউ চার্জ কত হয়েছে। ফি এবং ইন্টারেস্ট যদি থাকে এটা খরচের সাথে অ্যাড হবে, না থাকলে হবে না। ঠিক আছে, এই হচ্ছে তিনটা স্টেটমেন্ট, তিনটা স্টেটমেন্ট আপনাদের দেয়া থাকবে। তবে আজকের অ্যাসাইনমেন্ট যেটা দিব আমি, এইটা আগামী যেই বুধবারের মধ্যে যারা দিতে পারবে তাদের জন্য অ্যাডভান্স শুভকামনা থাকবে এবং থ্যাঙ্কস। যারা দিতে পারবে না তাদেরকে কোনো পানিশমেন্ট দিব না, তাদের আগামী রবিবার পর্যন্ত টাইম দিলাম। ঠিক আছে, কিন্তু এটা ভালো করে সবার জন্যই করতে হবে। ইন দ্য মিন টাইম শুক্রবারে যারা আসবেন তাদের এই যারা যারা যেটা যেটা পারবেন না, অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা যেন সবার থাকে। আর ওখানে গিয়ে বললেন না যে অ্যাকাউন্টই করিনি। ঠিক আছে, তাহলে তো এটা আবার এক সমস্যা। বলেন। বলেন। আমাদের গ্রুপের মধ্যে অন্য গ্রুপের লোক দুজন ঢুকছিল। হ্যাঁ, দেখা গেল শিলারাম আমাদেরকে সময় দিতে চাচ্ছিল কিন্তু পারতেছিল না দুজনে। আচ্ছা, আর দেখা যাচ্ছে আমাদের একটা সমস্যা সমাধান যে কদিন আমরা আসতে আছি আমাদের থেকে ওই দুজনই ওনার বাধ্য হয়ে সময়টা অনেক বেশি দেওয়া লাগছে। আমরা যে কষ্ট করে আসলাম, নিজেকে বঞ্চিত করে, পরিবারকে বঞ্চিত করে। আপনারা কিন্তু আমাকে যাওয়ার সময় কেউ বইলা যান নাই। আমি এক্সপেক্ট করছিলাম যাওয়ার আগে অন্তত আমাকে বলে যাবেন। আমি ওনার জিজ্ঞেস করছি, বলছে যে সবাই তো চলে গেছে। আচ্ছা যাকে আমি বলি, নেক্সট উইকে মানে এই সামনের সপ্তাহে আপনারা যারা আসবেন শুধু আপনাদেরকে ওই রুমে ওই মেন্টরকে পাঠাবো, আর বাকি আসলে ওদেরকে এখানে পাঠাবো, ওরা এখানে কাজ করবে, ওদেরকে আর রুমে পাঠাবো না। ঠিক আছে, শুধু আপনারাই আসবেন। এবং যেহেতু ব্যাংক রিকনসিলেশনের ক্লাস চলতেছে, ওইখানে এসে আপনারা হাতে কলমে করবেন, মানে যেগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, যার যার যেটা সমস্যা থাকবে ওখানে বসে বসে করবেন। সমস্যা হলে উনি আপনাকে হেল্প করবে। সবাই একই জিনিস করবেন। ওনার জন্য একটু টাফ হয়ে যায়, আপনি বলেন অ্যাকাউন্ট হয় নাই, আরেকজন বলে আমার ইনভয়েস হচ্ছে না, আরেকজন বলে আমার ট্যাক্স সেটিং হচ্ছে না। এটা আসলে ব্যালেন্স করাটা ওনার জন্য একটু ডিফিকাল্ট। ঠিক আছে, ওই জন্য আপনারা সবাই রিকনসিলেশনের উপরে মানে জোর দিবেন। ঠিক আছে, আগে যার যেটা আছে ওইটা থাক, সমস্যা নেই। রিকনসিলেশনের কে বেস করে আপনাদেরকে সাপোর্টটা দেওয়া হবে, ওখানে বসে করবেন। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি অন্যভাবে নিচ্ছি না, আমি এটা পজিটিভলি নিচ্ছি। কারণ আমার দরকার হচ্ছে আপনাদের বেনিফিট, অর্থাৎ আসছেন কোনো বেনিফিট হয় নাই, এটা সবচাইতে দুঃখজনক। ঠিক আছে, বলেন। লাঞ্চের পরে যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। কয়টার সময় করবেন বলেন আমাকে। হ্যাঁ, আমি বলছিলাম যে 10টা থেকে 1টা 3 ঘন্টা হতো, অথবা আপনার যদি বলেন যে আমরা হচ্ছে নামাজ পড়ে লাঞ্চ করে আসব আড়াইটা, হলে 2:30 থেকে আসেন, 6টা পর্যন্ত থাকেন। তাহলে আপনার 10টার দিকে আসেন, 10টায় আসেন। আসতে লেট করে ফেললে তখন দেরি হয়ে যায়। ঠিক আছে, আপনার 10টার দিকে আসবেন সবাই, ওনাকে আমি 10টায় আনাচ্ছি। ঠিক আছে, 10টায় আসবেন, এসে অ্যাটলিস্ট 1 মাসের ব্যাংক রিকনসিলেশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা করে যাবেন। ঠিক আছে, একদম ওখানে বসে করে যাবেন। আর যারা পারবেন তাদের না আসলেও চলবে, তাদেরকে আমি প্রেশার দিব না। কিন্তু যারা পারেন না বা পারেন নাই তারা অবশ্যই আসবেন, এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমি একটা করে দেখাই। ধরেন আমি এটা করব, এটা হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল করে নিবেন। বলেন। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ভাই। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আপনারা সাফার করছেন। সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে যে এইটা
আর এইটা যে ছিল না আমি খেয়াল করিনি। আসলে গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা অন্য ক্লাসে নাই। ওইটা অন্য ক্লাসে নাই। সমস্যা নাই, নেক্সট নতুন ব্যাচ আসতেছে, ওদেরকে ওইটা করাবো, ওইটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এবার আসেন হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বেশি আমারই খারাপ লাগছে যে এত কষ্ট করে রেকর্ড করছি কিন্তু এটা নাই, মানে ভিডিওটা নাই, অডিওটাও ছিল কিন্তু এই যে এটা তো অনেক বেশি এমবি খায়। আমি হচ্ছে কি করছি, এখান থেকে সব ডিলিট করে দিছি, ওইটা সহ ডিলিট করে ফেলছি, আর খেয়াল করিনি। এই যে এইখানে আমি তো এই যে এটা এখানে সব রেকর্ড হয় তো, এখানে আবার মানে জায়গা অনেক বেশি হয়, যেমন একটু আগে যেটা করছি 1.83 জিবি। ঠিক আছে, এটা 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 এখনো তো রেকর্ড শেষ হয় নাই, এটা হাই রেজুলেশন দিয়ে করা। ঠিক আছে, আমি তো ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে তো জায়গার অভাব নাই, আপলোড হয়ে গেলে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, আপনি যে বলছেন আমাদের অ্যাকাউন্ট খুলে যেটা ম্যাচ হবে না ওগুলা ওই অ্যাকাউন্ট রাখবে, একটু শেষে দেখা দিয়ে রাখতে অ্যাকাউন্ট খুলে রাখবে। আচ্ছা ডাউনলোড করাটা পাই না, ডাউনলোড হয় তো স্যার করছে কেন হবে না, ডাবল এস দিলেই হয়ে যায়। মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। এই অ্যাপ আপনি নেটওয়ার্কের কারণে, শোনেন দেখেন, আমরা এখানে এইটাকে প্রথমে হচ্ছে কনভার্ট করব, এটা দিয়েও করতে পারি, আমরা এটা দিয়েও করতে পারি। আমি বলছি এটা অনেক লিমিটেড, যার জন্য এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট পেলেও ফ্রিতে আপনি এক দুইটার বেশি করতে পারবেন না, একবার করার পরে সেকেন্ড টাইম আমি এখন থেকে ট্রাই করি নেয় কিনা। এটা অনেক ভালো, নো ডাউট, অনেক ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ, রিকন হেলথ দিয়ে করতে পারবেন, রিকন হেলথ দিয়ে করবেন, এটা আপনি আনলিমিটেড পারবেন, অসুবিধা নাই। এটা আমাদের প্রোডাক্ট, আপনি যত খুশি তত ইউজ করতে পারেন, নো প্রবলেম। এখানে আমি হচ্ছে জুন মাসেরটা নিয়ে দেখি, দেখি এটা হয় কিনা। এই দেখেন, ইউ হ্যাভ রান আউট অফ ক্রেডিট, ক্লিক হেয়ার মোর। আচ্ছা, এই যে আমাকে বলছে পেমেন্ট দিতে, বলতেছে যে $15 মান্থলি, 400 পেজ করতে পারবো। এটা বলছে প্রফেশনাল হচ্ছে $30, বিজনেস $50, আর এন্টারপ্রাইজ এটা কাস্টমাইজ। আচ্ছা, দরকার নাই আমার, আমি এটা দিয়ে করি। দেখেন এটা দিয়ে আপনার হবে, মানে হচ্ছে ইন্টারনেটের সমস্যা আর কি। নেটে একটু সমস্যা পাচ্ছি, মানে স্পিড ঠিক মতো। দেখি ক্রেডিট কার্ড করা যায় কিনা। এটা জুলাই, এবার দেখি আমরা একটু এটা হয়েছে কিনা। দেখেন আমাদের তৈরি প্রোডাক্ট যদি ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। 146 হচ্ছে আমার ওপেনিং। ঠিক আছে, এটা আমরা একটু দেখি ওপেনিং মিলে কিনা। দিলে 189.51 মিলছে। আমি আবারও বলি, ইম্পোর্ট করার আগে সিএসভি ফাইল আগে মিলাই নেবেন। ঠিক আছে, এটা না মিলাই কিন্তু করবেন না। এই সবগুলো ডেটকে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমি ডেট ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, 2024 হয়ে গেছে। এখানে আপনি কি করবেন, 2022 বানাবেন, এগুলো আমার 2022 ছিল। 24 লেখেন, রিপ্লেসে এসে 2022 লেখেন, তাহলে সব 2022 হয়ে যাবে। এটা কিন্তু আমার 2022। দেখেন আপনি স্টেটমেন্টটা দেখেন, এখানে আমার 22-এর ট্রানজেকশন সব, বাট ওই সময় চেঞ্জ করলে আপনার সব কারেন্ট ডেট করে দেয়, 24 সাল করে দেয়। বাকিগুলো সব ঠিকই থাকে, শুধু ইয়ারটা 24 হয়ে যায়। এটাকে আপনি এইভাবে চেঞ্জ করবেন। এখানে যদি অনেক বড় সংখ্যাও হয়, জাস্ট রিপ্লেস দিয়ে চেঞ্জ করে ফেলবেন। এবার আসেন এটাকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা আগে দেখবো আমাদের এই ক্রেডিট কার্ড আছে কিনা।
আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এটা আছে কিনা এটা আমাকে আগে শিওর হইতে হবে। এটাই তো ছিল মনে হয়, ক্যাপিটাল ওয়ান ক্রেডিট কার্ড। আচ্ছা, এটা না, আমাদের ছিল ক্রেডিট ওয়ান। এটা ক্যাপিটাল ওয়ান ভাই, দুইটা আছে, একটা ক্যাপিটাল ওয়ান একটা ক্রেডিট ওয়ান। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়ান, এই দেখেন লেখা হচ্ছে ক্যাপিটাল ওয়ান, এই যে ক্যাপিটাল ওয়ান। ক্রেডিট ওয়ান যেটা, এটা হলো ক্রেডিট, আর এটা না, এটা নাই, এটা হচ্ছে আরেকটা। মানে আমার যেটা দরকার সেটা হচ্ছে ক্রেডিট ওয়ান ব্যাংক, এটা নাই। এটা না থাকলে আমি ক্রিয়েট করবো আগে। চলে যাবো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে, নিউতে যাব, নিউতে গিয়ে আমি এখানে আগে ক্রিয়েট করে নিব। আপনাদের আছে, মানে আমি তো সবগুলো করি নাই। হ্যাঁ, আপনাদের আছে, আপনারা অবশ্যই পাবেন। এটা ছিল হচ্ছে 2502, আর এটা হচ্ছে আমরা 2020 দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা লিখবো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে ব্যালেন্স হচ্ছে 146.09 এবং ডেটটা ছিল হচ্ছে আমাদের 2022 20 জুন। একটু চেক করে নিয়েন, এই যে 20 জুন হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, এখন আমরা এখানে ইম্পোর্ট করব। চলে যাবো এখানে, এখানে গিয়ে আমরা হচ্ছে ফার্স্টে এই ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন থেকে আমরা এখানে এসে ওই স্টেটমেন্টটাকে প্রথমে সিলেক্ট করব, এই যে ক্রেডিট ওয়ান, এটা হচ্ছে আমাদের ক্রেডিট কার্ড। এরপর আমরা হচ্ছে নেক্সট বাটনে যাব, দেন হচ্ছে আমরা এই যে 2020 এটা আমরা নিয়েছি। এখন আমরা হচ্ছে একটা কলামই যেহেতু রেখেছি, এখানে আমাদের প্রথমে ছিল মাস, তারপর ডেট, তাহলে আমরা ওই অনুযায়ী এটাকে সাজাবো। এখানে দিব হচ্ছে মাস, ডেট, আর এখানে হচ্ছে আমাদের কন্টিনিউ। এই যে সবগুলো চলে আসছে। এই যে এইবার দেখেন আমরা কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন করে নেই, বুঝছি, হুবহু যা ছিল তাই নিয়েছি। এখন দেখেন এটাকে আমার রিভার্স করতে হবে। রিভার্স করলে দেখেন যে 146 ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর বাকি পার্চেজ যেগুলো সব হয়ে যাবে মাইনাস। এই জায়গায় কিন্তু ভুল করবেন না। এখন যদি করেই ফেলেন, এখন ভুল করে ফেললে তো এটার একটা সমাধান বের করতে হবে, তাই না? এবার আসেন হচ্ছে আমরা সবগুলো সিলেক্ট করে নেই, করে এখানে আমরা হচ্ছে কন্টিনিউ দিব। এখানে 10টা আছে, ওকে, 10টাই কিনা সেটাও আপনি এখান থেকে কনফার্ম করে নিয়ে, যে 10টাই আছে, মানে একদম সব সাইড যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এইবার আসেন, আপনি এখানে এসে ধরেন আপনি ভুল করে, মানে ওই চিহ্ন পরিবর্তন করেন নাই, চিহ্ন পরিবর্তন না করলে এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আপনাকে তখন কি করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করে এই যে এক্সক্লুড করে দিবেন। এক্সক্লুড করে দিলে এক্সক্লুডে চলে যাবে। এগুলো সব টেম্পোরারি ডিলিট। এখন আপনি চাইলে এখান থেকে পার্মানেন্ট ডিলিট করতে পারবেন, এই যে পার্মানেন্ট ডিলিট। আবার আমি চাইলে আনডু করতে পারবো। ঠিক আছে, আমি আবার আগের অবস্থায় নিয়ে আসলাম, এই যে রিভিউতে নিয়ে আসলাম। ঠিক আছে, যদি ভুল করে ফেলেন তাহলে আপনি একদম এখান থেকে বের করে ডিলিট করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন হলো আমরা এটাকে হচ্ছে ক্যাটাগরি করি। ক্যাটাগরি করার ক্ষেত্রে এখানে এই যে আপনি প্রথমে আসেন হচ্ছে ডিপোজিট। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনার কিছু কমন জিনিস আছে, সেটা হলো এখানে যে ডিপোজিট গুলো হয়, এই ডিপোজিট গুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের বিল পে করেন। ঠিক আছে, এখন এই বিল পে করার ক্ষেত্রে যেমন এখানে কি বলছে, এখানে বলছে যে পেমেন্ট করছেন মোবাইল অ্যাপস এর মাধ্যমে। এখন মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি কোন অ্যাকাউন্ট থেকে করছেন তা কিন্তু বলে নাই। এই ক্ষেত্রে আপনি যেটা পাবেন এই অ্যামাউন্টটা
এই কোম্পানির অন্য যে ব্যাংক অ্যাকাউন্ট আছে কোনো না কোনো অ্যাকাউন্টে দেখবেন ওইখান থেকে আপনি নিয়ে আসছেন, অথবা সরাসরি এখানে আপনার হচ্ছে পেয়ার ট্রানজেকশন, মানে এরকম একটা কথা লেখা থাকবে, দেখাচ্ছি দাঁড়ান কি লেখা থাকবে। মানে এটার লেখা থাকার মানে হচ্ছে যে আপনার অন্য ব্যাংক থেকে টাকাটা চলে আসছে। দাঁড়ান দেখাই, এখানে লেখা থাকবে হলো, যদি এরকম থাকে আপনি খুঁজে বের করতে পারবেন, অনেক সময় থাকে না, না থাকলে আপনাকে মানে খুঁজে বের করতে হবে। এই যে পেয়ার টু অ্যানাদার ট্রানজেকশন, এই যে এরকম লেখা থাকবে, আমি দেখাই, এই যে এই দেখেন, এই যে এরকম লেখা থাকবে, এই যে পেয়ার টু অ্যানাদার ট্রানজেকশন, মানে হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আসছে, মানে ক্রেডিট কার্ডের বিল আপনি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিয়েছেন। ঠিক আছে, তার মানে আপনি এটাকে ক্যাটাগরি করতে পারবেন না, আপনাকে হচ্ছে ট্রান্সফার করতে হবে। একটু আগে আমি বলছিলাম যে ট্রান্সফারের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ব্যাংক থেকে ট্রান্সফার, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার। যখন ব্যাংক থেকে ট্রান্সফার হবে তখন আমি দেবো রেকর্ড অ্যাজ ট্রান্সফার, আর যখন ক্রেডিট কার্ড থেকে হবে তখন দেবো রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড। ঠিক আছে, তাহলে দেখেন আহ, এখানে এই যে যেই নামটা দেখলেন, অনেক সময় এই নামটা থাকে না, তখন আপনাকে কি করতে হয়, এইটা কোন ব্যাংক থেকে আসছে ওই ব্যাংকে কখন থাকবে না, আপনি যে ব্যাংক থেকে আনছেন ওই ব্যাংক আগেই ক্যাটাগরি করে ফেলছেন, ক্যাটাগরি হয়ে থাকলে তো আর আসবে না, এটাও আন ক্যাটাগরি ওইটাও আন ক্যাটাগরি, তখন এটা ম্যাচ করবে যে পেয়ার টু অ্যানাদার ট্রানজেকশন, তার মানে এটা অন্য ব্যাংক থেকে আপনি নিয়ে আসছেন, এটা ক্যাটাগরি করবেন, ওইটাও ক্যাটাগরি হয়ে যাবে একসাথেই। ঠিক আছে, আর যদি ওইটা আগেই ক্যাটাগরি হয়ে যায় তখন কিন্তু আর এই মেসেজটা এখানে আসবে না, তখন আপনাকে এখানে খুঁজে বের করতে হবে এটা কোন ব্যাংক থেকে আসছে। কিভাবে খুঁজবেন, ডেট দেখবেন, ডেট দেখে তার চেকিং অ্যাকাউন্ট খুঁজবেন অলওয়েজ, তার বেশিরভাগ ট্রানজেকশন দেখবেন একটা ব্যাংক থেকেই হচ্ছে, সেটা চেকিং অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্টের এই পিরিয়ডের আশেপাশে খুঁজলে দেখবেন এটা পাবেন। তখন আপনি কি করবেন, তখন জাস্ট দেখেন এই যে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, আমরা এটা দিব, এটা দেওয়ার পর এখানে আমরা ধরে নিচ্ছি এটা ওয়েলস ফার্গো থেকে আসছে, তাহলে ওয়েলস ফার্গো দিয়ে দিবেন, এরপর আপনি এটাকে অ্যাড দিবেন, তাহলে কিন্তু এটা আপনার ওয়েলস ফার্গো থেকে যে ট্রান্সফার হয়েছে এটা বোঝা যাবে। এরপর দেখেন এখানে বলছে আবারও ট্রান্সফার করছে ইন্টারনেট পেমেন্টের মাধ্যমে, এটাও আপনি আপনার হচ্ছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার দিবেন, কাটটা বাজে, কারণ ওয়েলস ফার্গো আমি দিলাম, এই যে ওয়েলস ফার্গো দিলেন, দিয়ে আপনি অ্যাড করলেন, এগুলো কিন্তু আপনি খুঁজে বের করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আপনার সবকিছু কিন্তু ক্লায়েন্ট বলে দিবে না, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে ক্রেডিট কার্ডের ডিপোজিটে যে অ্যামাউন্ট গুলো আসে বেশিরভাগই অন্য ব্যাংক থেকে ট্রান্সফার হয়ে আসে, সেলের টাকা খুব কম আসে, মানে কাস্টমার পেমেন্ট করছে আপনার ক্রেডিট কার্ডে এরকম ঘটনা অনেক কম, বেশিরভাগই হচ্ছে আপনি বিল পরিশোধ করতে গিয়ে হয় নগদ টাকা দিয়ে বিল পে করছেন, অথবা অন্য কোনো ব্যাংক থেকে টাকা এনে পে করছেন, তারা যেহেতু ক্যাশ লেনদেন কম করে, তো চান্স ভেরি হাই যে আপনি তার চেকিং অ্যাকাউন্ট থেকেই ট্রান্সফার হয়ে আসছে, তার মানে ওই অ্যাকাউন্টটা আপনি যদি রেকর্ড মানে পেয়ার টু অ্যানাদার না লেখা থাকে, তার মানে আপনি বুঝে নেবেন যে ওইটা আগেই ক্যাটাগরি হয়ে গেছে, আপনি ওই ব্যাংকের রেজিস্টারে ঢুকবেন, অথবা আপনি পিডিএফটাও চেক করে দেখতে পারেন যে এখান থেকে ওটার মিল আছে, তখন আপনি যেভাবে ক্যাটাগরি করে দিবেন। আর এটা বলছে ক্রেডিট কার্ড রিওয়ার্ড দিচ্ছে, এটা হচ্ছে আপনি আদার মানে ইনকাম দিবেন, একটু আগে যেটা আমরা বলছি, এটা কোনো ট্রান্সফার না, এটা হচ্ছে আপনি আদার ইনকাম দিবেন, আদার ইনকাম দিয়ে আপনি হচ্ছে এটাকে ক্যাটাগরি করে দিবেন। এখানে এখন আবার হচ্ছে কি আছে, ট্যাক্সের কথা এখানে বলে নাই, না বললে আপনি জাস্ট, আচ্ছা এখানে কি বলছে, বলছে আচ্ছা ট্যাক্স মিসিং, কিন্তু ট্যাক্সের অপশনই তো ছিল না, আমি আরেকবার একটু রিফ্রেশ দেই।
এবার আসছে আদার ইনকাম, এখানে দিলাম হচ্ছে ভ্যাট, নো ভ্যাট, এরপরে আমি অ্যাড দিলাম। ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাট চাইবে না, ঠিক আছে। আর এরপর আসেন হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। যেমন এখানে আমাকে আপনারা যখন এই ইউএসএ, ইউকে বা কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের কান্ট্রির বুককিপিং যখন করবেন, তখন এদের যে এআই, মানে এমন ভাবে এআই সেট করা, আপনাকে 90% ওরা আপনাকে হেল্প করবে, ঠিক আছে। যেমন এখানে বলতেছে সাবস্ক্রিপশন, এখানে বলতেছে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, এখানে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন। দেখেন ওরা মোটামুটি কিন্তু অধিকাংশ আপনাকে বলে দিচ্ছে। দেখেন এখানে বলছে ফার্স্ট অফ অল লিঙ্কডইন, আপনি এটার সাথে ইয়ে করে দেন। লিঙ্কডইনে আমরা সাধারণত কি করি, অ্যাড অথবা প্রমোশনের জন্যই কোনো কিছু পোস্ট করি, ও কিন্তু সেটাই আপনাকে বুঝাই দিচ্ছে। আপনি জাস্ট এখানে কি করবেন, ভ্যাট থাকলে দিবেন, না থাকলে আপনি এটাকে জাস্ট নো ভ্যাট দিয়ে আপনি এটাকে ক্যাটাগরি করে ফেলবেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে পেই দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে বলছে ভিডিও, হ্যাঁ আমরা একটু দেখি প্রাইম ভিডিও। প্রাইম ভিডিও যেটা, এটা হচ্ছে আপনার ইয়ের মতো, অর্থাৎ ওই যে কি বলে এটাকে, নেটফ্লিক্স এর মতো, রাইট। নেটফ্লিক্স এর মতো এখানে হচ্ছে তারা বিভিন্ন সময় সাবস্ক্রিপশন নেয় ই করার জন্য। তো আমরা এই দেখেন এর প্রাইম ভিডিও, এটা আছে একটা, এটা একটা, আবার নিচে আছে দেখেন এটা অ্যামাজন প্রাইম। আচ্ছা এইটাকেও আমরা হচ্ছে এটা আলাদা রাখি। এই দুইটাই একই সাপ্লায়ার, আমরা হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করে আমরা এখানে হচ্ছে এক্সপেন্স দিব, এখানে দিব সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন দিব। তারপরে এখানে এসে আমরা দিব হচ্ছে ওই পেই নাম দিব। এটা যদিও ম্যান্ডেটরি না, বাট ক্লায়েন্ট অনেক সময় দিতে বলে বা আমরাও দেই, কারণ কোন পার্টিকে টাকাটা দিলাম এটা আমাদের রেকর্ড থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা নো ভ্যাট দিয়ে এটাকে অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দিব। এরপরে দেখেন আমাকে জিজ্ঞেস করছে যে নেক্সটে তোমার যদি এরকম ভিডিওর কোনো আসে, তাহলে তুমি এটাকে সাবস্ক্রিপশন নামে ক্যাটাগরি করবা কিনা। আমি দিলাম ইয়েস। এবার একটা রুল ক্রিয়েট করব ধরেন, কিন্তু এটা অটো না দিয়ে এটা হচ্ছে আপনি ম্যানুয়াল দিবেন। এটা অটো দিলে কি হবে আর ম্যানুয়াল দিলে কি হবে, আমি এটাকে অফ করে ক্রিয়েট রুল দিলাম। তাহলে আমার কি হলো, যে আমাকে রুল ক্রিয়েট করে দিবে এবং ক্যাটাগরি সবকিছু ওকে করে দিবে, কিন্তু এখানে আপনাকে দেখাবে যে এটা রুলের মধ্যে পড়ছে। আপনি তখন ওই রুলে যদি ঠিক থাকে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি করে দিবেন। আর যদি আমি অটো দিয়ে দিতাম, তাহলে যেটা হয়তো ও যখনই ওই কন্ডিশনের সাথে কোনো ট্রানজেকশন ম্যাচ করতো, অটোমেটিক্যালি সে ক্যাটাগরি কমপ্লিট করে ফেলতো, মানে এই জায়গায় আর আনক্যাটাগরি থাকতো না। ইভেন এটা এমন পাওয়ারফুল এআই যে আপনি যদি ইম্পোর্ট করেন, ধরেন আপনি 500 ট্রানজেকশন ইম্পোর্ট করছেন, এখানে এট এ টাইমে 1000 করা যায়। যদিও আগে 350 করা যেত, বাট এখন 1000 একসাথে করা যায়। আপনি 1000 ট্রানজেকশন একসাথে ইম্পোর্ট করবেন, এর মধ্যে যদি 200 ট্রানজেকশন কোনো রুলে পড়ে আর সেই রুল যদি অটো থাকে, আপনি ইম্পোর্ট করবেন দেখবেন 800 ইম্পোর্ট হয়েছে, বাকি 200 কি হয় নাই, হয়েছে, হয়ে ও ক্যাটাগরি করে আপনার একদম ক্লিন করে ফেলছে, আপনি দেখবেন 800। ওই জন্য আমরা অটোতে না গিয়ে আমরা ম্যানুয়ালি রাখবো। আর ম্যানুয়াল রাখলে যেটা হবে, 1000 ইম্পোর্ট হবে, 200 নামের পাশে রুল মানে দেখাবে এটা রুলের মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই দুইটা সবই সাবস্ক্রিপশন দেখাচ্ছে। এখন এটাকে আমরা অ্যামাজন সাবস্ক্রিপশন নামে ক্যাটাগরি করবো। দেখেন এইখানে অ্যামাজন সাবস্ক্রিপশন নামে কিন্তু আছে, অ্যামাজন সাবস্ক্রিপশন নামে কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে। অ্যামাজন সাবস্ক্রিপশন, এই দেখেন অ্যামাজন সাবস্ক্রিপশন আছে, আমরা এটাতে ক্যাটাগরি করব। আর এখানে আমাদের অ্যামাজন যেটা আছে ওই অ্যামাজনই আমরা লিখবো। তারপরে হচ্ছে এখানে আমরা ভিএটি দিব, দেন এটা নো দিবেন, কোড নাম্বার দেওয়ার দরকার নাই, অ্যাড দিব। এরপরে বাকি আছে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন, আমি সবগুলো একসাথে দিয়ে দিই। তার আগে আমি হচ্ছে তিনটা সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে আমি এডিটে গিয়ে এখানে, যেহেতু এখানে একাধিক কোম্পানি আছে, আমি এই জন্য ই করব না, শুধু সাবস্ক্রিপশন দিব, কিন্তু পার্টির নাম দিব না। পার্টির নাম যদি মানে দিতে চান, তাহলে আপনার পার্টি ওয়াইজ আপনি
হচ্ছে আলাদা আলাদা করে দিন, তাহলে হয়ে যাবে। কারণ তা না হলে আবার মিস ম্যাচ হয়ে যাবে, আপনি নিজের উপরে মিলাইতে পারবেন না। এরপরে অ্যাপ্লাই নেক্সট, তাহলে আমাদের এটা ক্লিন। আচ্ছা, এই দেখেন এখানেও বলছে যখনই আপনি একের অধিক কোনো কিছু করতে যাবেন, ও বলবে এটা তুমি রুল ক্রিয়েট করবা কিনা। এই কোম্পানির কোনো মানে ডেটা যদি নেক্সটে তুমি অ্যাড করো, তাহলে তুমি এটা রুল ক্রিয়েট করবা কিনা। আপনারা রুল ক্রিয়েট করবেন, কেন করবেন? পরের মাস যখন করবেন, দেখবেন যে একটা ক্লায়েন্ট যখন এক মাসের মানে একটা ক্লায়েন্টের এক মাসের স্টেটমেন্ট যখন আপনি রিকনসাইল করবেন, ওইখানে যা যা মানে যে সাপ্লাই গুলো আছে পরের মাসে দেখবেন তার 70%ই সেম সাপ্লায়ারই আছে। তখন কিন্তু আপনার এগুলো অটোমেটিক্যালি রুল ক্রিয়েট করে দিবে, তখন আপনাকে খুঁজতে হবে না। ঠিক আছে, রুল ক্রিয়েট করবেন। এই রুল আমরা ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারি। কিভাবে? এই যে হচ্ছে রুল, দেখেন এটা তো আমাকে সাজেশন দিছে, আমি জাস্ট রুল ওকে করে দিচ্ছি, হয়ে গেছে। এবং আমার যে এখানে রুল হয়েছে, আমি এই যে দুইটা রুল দেখেন আমি করছি, দুইটা রুল এখানে, একটা ভিডিও একটা হচ্ছে এটা, দুইটাই কিন্তু আমাদের রুল হিসাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা নতুন করে যদি কোনো রুল ক্রিয়েট করতে চাই, এই দেখেন এটা ম্যানুয়ালি যদি করতে চাই, যেমন এখানে নিউ রুলে যাব, নিউ রুলে গিয়ে এখানে আমার প্রথমে হচ্ছে রুলের নাম দিতে হবে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ধরেন অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা হচ্ছে আমি একটা রুলের নাম দিলাম। এখন এটা মানি ইন না আউট, যেটা এক্সপেন্স অবশ্যই মানি আউট হবে। এবার এটা কোন ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, এটা সবগুলো ব্যাংক দিলাম, অল ব্যাংক দিবেন। যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু পাইলে সে এই রুলের মধ্যে সে নিয়ে যাবে। ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার কন্ডিশন, ডেসক্রিপশন থাকবে কন্ডিশনে, কন্ডিশনে থাকবে হচ্ছে কন্টেইন কন্ডিশন। এখানে বলছে যে এন্টার টেক্সট, এখানে আমরা হচ্ছে জাস্ট কি লিখতে পারি, ধরেন অ্যাডভার্টাইজমেন্ট লিখলাম। এরপর এখানে রুল টেস্ট করতে বলছে অ্যাসাইন, এটা আমাদের এক্সপেন্স কোন হেডে আপনার এটা যাবে, আপনি যে ক্যাটাগরি করবেন ও যখন রুল হিসাবে আপনাকে দেখাবে, ওইটার এগেইনস্টে সে ক্যাটাগরি কি দিবে। আমরা এখানে দিব হচ্ছে প্রমোশন এন্ড মার্কেটিং, যেটা আছে এই যে প্রমোশন, এই যে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, যেটা এটার আন্ডারে আমি ক্যাটাগরি করব। প্রোডাক্ট সার্ভিস দরকার নাই, পেই এটাও দরকার নাই, ট্যাক্স এখানে বলছে রিকোয়ার্ড, তাহলে আমরা এখানে আপাতত এটা দেই, রিকোয়ার্ড হলে তো দেওয়াই লাগবে। আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, যে এটা হচ্ছে অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজেকশন দিস রুল অ্যাপ্লাইজ টু, মানে এটা যদি অন করে দেন তাহলে অটোমেটিক্যালি রুল অ্যাপ্লাই হয়ে ক্যাটাগরি হয়ে যাবে। বাট আমরা এটা না করে আমি রুল দেখতে পারবো যে কোন কোন ট্রানজেকশন গুলোকে সে রুলের আওতায় নিয়ে আসছে, নামের আগে রুল লেখা থাকবে। কথা বুঝছেন? আপনারা কইরেন, পরের মাসগুলোতে দেখবেন আপনারা পাবেন। ঠিক আছে, এই দেখেন আমি একটা ম্যানুয়ালি ক্রিয়েট করলাম, আর আগের গুলো ছিল আমার অটো, অর্থাৎ আমাকে সাজেশন দিছে, আমি জাস্ট ওকে করে দিছি, ওখানে আমার তেমন কিছু করা লাগে না। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান, যে না আমি ম্যানুয়ালি হচ্ছে রুলটা ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে এসে করবেন। এবং অনেক রুল যদি হয়, আপনি চাইলে এখানে ইম্পোর্ট করেও করতে পারেন, যে ইম্পোর্ট রুল অনেকগুলো একসাথে যদি করতে চান, যে আমি 10, 15, 20টা রুল একসাথে এখানে অ্যাড করব, তাহলেও করতে পারেন। আর রুলের কাজটা কি? রুলের কাজ হচ্ছে আপনাকে ক্যাটাগরি করতে সহযোগিতা করবে। ঠিক আছে, যেমন আপনি 10, 12টা রুল ক্রিয়েট করে রাখলেন, আপনার ওই কন্ডিশনের আওতায় যতগুলো আসবে সব অটোমেটিক্যালি রুলে চলে আসবে, আপনি শুধু ক্যাটাগরি করে দিবেন। এখন আপনার তো সব মনে থাকবে না বা মুখস্থ থাকবে না। আপনি গত মাসে একটা সাপ্লাই 10টা সাপ্লায়ারে কাজ করছেন, 8টা মনে আছে, 2টা মনে নাই। এখন ওই 2টা কিন্তু আপনার কি হবে না, আবার ওইখানে গিয়ে চেক করে আসতে হবে। আর আপনি যদি রুল ক্রিয়েট করে রাখেন, ও আপনাকে মনে করাই দিবে যে এটা কিন্তু তোমার এই নামে ছিল, তখন আপনি শুধু ওকে করে ক্যাটাগরি করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা এটাকে রিকনসাইল করে ফেলি। দেখেন জাস্ট রিকনসাইলে যাব, দেখেন এই যে রিকনসাইলে যাব, এখানে গিয়ে আমরা হচ্ছে এই ক্রেডিট কার্ড যেটা এইমাত্র করলাম, এটা হচ্ছে আমরা রিকনসাইল করব। ওপেনিং অবশ্যই যেন ঠিক থাকে, এটা মনে রাখবেন। আমাদের এখানে অ্যামাউন্ট হচ্ছে 189, এখানে 189 দিবেন। তারপর এখানে দিবেন হচ্ছে ডেট, ডেট দিবেন হচ্ছে জুলাইয়ের 19, জুলাইয়ের 19, এখানে 2022 দিয়ে দেন। এটা আছে দেখেন না, এন্ডিং ডেট, এই যে এন্ডিং ডেট হচ্ছে এটা হবে। ঠিক আছে, এরপর আসেন এটাকে আপনি স্টার্ট রিকনসাইলিং দেন, ওই আগেরটার মতো করে এখানেও আপনি চেক করবেন। প্রথমে চেক করবেন ওপেনিং, তারপরে এন্ডিং, তারপরে হচ্ছে পেমেন্ট, তারপরে চার্জ, তারপরে এখানে হচ্ছে আপনার ক্লিয়ার হয়েছে কত এবং ডিফারেন্স কত,
এরপরে আপনি ফিনিশ নাও দিবেন, নাও দিয়ে এটাকে হচ্ছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এরপরে আপনি রিপোর্টটা দেখবেন, প্লাস হচ্ছে ব্যালেন্স শিট চেক করবেন, ট্রায়াল ব্যালেন্স চেক করবেন, রেজিস্টার চেক করবেন, সব জায়গায় এই সেম ডেটে ব্যালেন্স 189 আছে কিনা এটা দেখবেন। আমি শুধু এটা রেজিস্টারটা একটু দেখি, কারণ আমার রেজিস্টার দেখলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক অর ব্যাঠিক। মনে হয় ঠিক আছে, কারণ আমার তো এটা আগে করাই ছিল না। এই দেখেন, এই যে 189 মানে একদম এন্ডিং ব্যালেন্সটা যেন এই আপনার এটার সাথে ওটা মিলে, ঠিক আছে। এবং এখানে কোনো আর ছাড়া আছে কিনা এটা দেখবেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের রিকনসিলিয়েশন ব্যাংক এবং ক্রেডিট কার্ড। আশা করি আপনাদের এই অ্যাসাইনমেন্টটা ভালো মতো অবশ্যই করবেন। আজকে এই পর্যন্তই থাক। কোনো প্রশ্ন অবশ্যই পারবেন।